আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো হুমায়ূন আহমেদের নৃপতি নাটক নিয়ে। হুমায়ূন আহমেদের আ নাটক দেখেছি, চলচ্চিত্র দেখেছি, তারপর তার কিছু বই আমি পড়েছি এবং আমার বই পড়ার জার্নিটা শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের 'আমার ছেলেবেলা' এই বইটা দিয়ে। এরপরে যদি আমি বলি হুমায়ূন আহমেদের বেশ কিছু অডিও বুকও শুনেছি এবং প্রায় আমি চেষ্টা করি হুমায়ূন আহমেদেরকে নিয়ে লেখা। তার একটা নাটক দেখেছি, ওই নাটকটা নিয়ে কিছু একটা লেখার চেষ্টা করি। আমার এই আজকে দিনে আরকি এই ভিডিওটা যখন করছি এর আগের দিনে একটা ভালো অভিজ্ঞতা হলো। যেটা হচ্ছে তার একটা নাটকও পড়ে ফেললাম। অর্থাৎ বলা যায় তার যে কয়টা সাহিত্যের যে কয়টা শাখা যেমন তার গান শুনি, তারপর হচ্ছে সব শাখায় যে তার বিচরণ আ মোটামুটি আমি এখন বলতে পারি সবগুলোই আমার দেখা হয়ে গেছে বা আমার পড়া হয়েছে। এটা আমার কাছে একটা ভালো লাগা কাজ করে। হুমায়ূন আহমেদের বিশেষত্ব কি? হুমায়ূন আহমেদের বিশেষত্ব আমার কাছে যেটা মনে হয়, তিনি যে রচনা লেখেন বা আ গল্প লেখেন, সেই তার রচনা, গল্প, উপন্যাস যা কিছু বলেন না কেন, এগুলো হচ্ছে সহজ ভাষায়। আমরা আমাদের জীবনে আমরা যেভাবে কথা বলি, আমরা কত সহজভাবে জীবনযাপন করি, সেটা তার প্রতিটা রচনায় সেটা নাটক হোক বা সৃষ্টিশীল কিছু হোক বা একটা সাহিত্য, সকল ক্ষেত্রেই কিন্তু তার এই প্রয়োগটা আমরা দেখতে পাই। অর্থাৎ তিনি সহজভাবে জীবনকে দেখেন এবং সহজভাবে জীবনকে দেখতে গিয়ে তিনি চেষ্টা করেন সহজ ভাষার মধ্যে অনেক কঠিন কিছু বলতে চেষ্টা করেন। ঠিক তেমনিভাবে নৃপতি নাটকটা একটা সহজ একটা গল্প, একটা রাজার গল্প বা একটা রাজ্যের গল্প। সেই সহজ একটা গল্প দিয়ে, সহজ একটা ইতিবৃত্তি দিয়ে তিনি দারুণ কিছু বলতে চেষ্টা করেছেন বা অনেক গভীর কিছু এই নৃপতি নাটকটার ভিতরে আছে। নৃপতি নাটকটায় আমরা দেখতে পাই রাজা মানুষের, তার জনগণের বা তার প্রজাদের দুঃখ, কষ্ট ইত্যাদি বোঝেন। রাজা তাদের দুঃখ কষ্ট বোঝেন এবং দেখা যায় তারা যেটা চায় আসলে, রাজা সেটা বোঝেন না। বাট তাদের দুঃখ কষ্ট বোঝেন। রাজা দেখে যে তার রাজ্যে অনেক মানুষ অনেক দুঃখে আছে। সেজন্য সে একটা উৎসবের আয়োজন করে। এই দৃষ্টিতে তো আমরা দেখতে পাই রাজা তো ভালোই যে প্রজা যে দুঃখ বোঝে একটা উৎসবের আয়োজন করেছে। এবং শীতকালে তার বসন্তের মতো অনুভূত হয়। তার এই বসন্তের মতো অনুভূত হওয়ার কারণে তিনি গান গাইতে বলেন ওস্তাদকে। এবং এখানে ওস্তাদ নামে একটা যে চরিত্র আছে ওস্তাদজি, তিনি আরকি সমাজের দৃষ্টিতে বলতে পারেন প্রতিবাদী একটা চরিত্র বা আ তিনি ওই কণ্ঠস্বর যেই কণ্ঠস্বর সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। অনেকে আছে রাজার গুণগান গাইতে, গাইতে আ মন্ত্রীরা শেষ হয়ে যায় বা প্রজারা শেষ হয়ে যায়, এরকম অনেক আছে। কিন্তু দিন শেষে এমন মানুষও আছে যারা সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। তেমনই একটা চরিত্র এখানে আপনার এই ওস্তাদজি চরিত্রটা। দিন শেষে আমরা দেখতে পাই ওস্তাদজিকে রাজা অন্ধ করে দেন। অন্ধ করার নির্দেশ দেন। এটা কেন করেন? রাজার দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে ওস্তাদ যদি অন্ধ হয় তাহলে তার জন্য ভালো। যে সে ভালো গান গাইতে পারবে। কারণ আ জনশ্রুতি আছে যে অন্ধদের কণ্ঠ অনেক ভালো হয়। অর্থাৎ রাজার দৃষ্টিতে সে ভাবছে না আমি তো সেবাই করছি। তার কণ্ঠটা আমি ভালো করে দিচ্ছি ওস্তাদের। আমরা ঘটনার ক্রমবিবর্তনে এমন দেখতে পাই যে আ জনগণকে ফুল দেওয়া হচ্ছে রাজার পক্ষ থেকে বা রাজ পরিবারের পক্ষ থেকে। কিন্তু তারা তো সেই ফুল বা ফুলের পাপড়ি চায় না। তারা চায় ভাত। এটা কিন্তু সেই ওস্তাদজি বলেছে। আবার এমন চরিত্র আছে নাকিব চরিত্র যে রাজারই আ একজন কর্মচারী নাকিব। সে দেখা যায় অ্যা দিন শেষে রাজার বিরুদ্ধে চলে যায়। কারণ তিনি ওই জনগণের বিদ্রোহ বা জনকল্যাণের জন্য তিনি তার রূপ পরিবর্তন করেন। আবার এমনও অনেক মানুষ দেখতে পায় যে মজনুচোরা সে আ স্রোতের সঙ্গে চলা মানুষ। অর্থাৎ আ স্রোত যে স্রোত যেদিকে যায় সেদিকে চলে। সে রাজার পক্ষ নেয়, আবার সে জনগণের পক্ষ নেয়, আবার রাজার পক্ষ নেয়। আবার আমরা বৃদ্ধ চরিত্রটা যদি দেখি, বৃদ্ধ চরিত্রটা আপনার এমন যে হচ্ছে তাকে একটা উপাধি দেওয়া হয় এবং উপাধির ভারে সে নুয়ে পড়ে। অর্থাৎ রাজার কাছে সে বৃদ্ধ মাথা নত করে। আবার তরুণ যে ছেলেটা আছে সেই তরুণ ছেলেটা ওই পদবীর কাছে মাথা নত করে না। তরুণ ছেলেটা মাথা নত করেছে রাজার কাছে অর্থের জন্য। তাও আবার কেমন?
রাজা খুশি হয়ে তাকে অর্থ দিয়েছে, সেই অর্থ তার গলায় ঝুলানো, সেই গলায় ঝুলানো ভারের অর্থে সে মাথা তো এমনিতেই নুয়ে থাকবে। এমন যে দৃষ্টান্তগুলো আমরা দেখি আমাদের সমাজে চারিপাশে, এমন দৃষ্টান্ত অহরহ আছে। এবং সেই সমাজের দর্পণ যেহেতু বলা হয় নাটককে, তেমনই একটা নাটক হচ্ছে নৃপতি নাটক। নৃপতি এই নাটকটি ১৯৯৬ সালের দিকে মহিলা সমিতির মঞ্চে প্রথমবার মঞ্চস্থ করে ঢাকার নান্দনিক নাট্যগোষ্ঠী নামে একটা গোষ্ঠী। এই নাটকটি হচ্ছে আপনার ৮ দৃশ্যের একটা নাটক, ছোট্ট একটা নাটক। বাট এই ছোট্ট নাটকটা, সহজ ভাষার একটা নাটকটা অনেক গুরুত্বপূর্ণ বা অনেক গভীর কথা বলতে চেষ্টা করেছে সহজ ভাষার মধ্য দিয়ে। আপনি চাইলে এই নাটকটি পড়তে পারেন। তবে আমার কাছে কিছু পয়েন্টে আরকি কয়েকটা সংলাপে মনে হচ্ছিল যে সৈয়দ শামসুল হকের একটা প্রভাব পাওয়া যায়। এখন আমার এই শব্দচয়নটা ভুল হতে পারে। কারণ প্রভাব আমি এই অর্থে বলছি না যে প্রভাব আছিল কিনা আমি সঠিক জানি না। বাট দেখুন, প্রভাবটা আমি এই অর্থে বলছি যে হচ্ছে কাব্য নাট্য যে আমরা পাই শামসুল হকের, নুরুদ্দিনের সারা জীবন, তারপর পায়ের আওয়াজ পাওয়া যায়। এই ধরনের নাটকের যে রচনা, সংলাপ রচনার যে একটা ধাঁচ, অর্থাৎ একটা ক্রমবর্ধমান একটা পরিস্থিতি, সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে যখন হচ্ছে সমস্যারে যখন কথা বলে, অর্থাৎ একই সংলাপ রিপিট দিয়ে কথা বলা। আমি একটা উদাহরণ দিই তাহলে ভালোভাবে বিষয়টা বোঝা যাবে। এখানে আমরা তরুণের একটা সংলাপ পাই এমন যে রাজা সাবরে বলতে চাই আমার পেটে ভাত নাই। এই যে কথাটা, এই যে একটা সাজানো পদ্ধতিটা বা হচ্ছে কথার যে সংলাপের যে একটা ধাঁচ, এই ধাঁচটা আমার কাছে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য হচ্ছে সৈয়দ শামসুল হকের রচনায় আমি এমন হচ্ছে পাচ্ছি। সকলে বলে কথা বলতে চাই। তারপর হচ্ছে সবার কথা বলতে চাই, আমার পেটে ভাত নেই। এরকম যে কথাগুলো, অর্থাৎ একই কথা বারবার রিপিট আসা। এই আশাটা কিন্তু সংলাপের একটা গতিময়তা ধরে রাখে, অর্থাৎ সংলাপের একটা গতি। ওই গতিটা ঠিক থাকে। ধরেন আমি একটা কথা বলেছি, আমি এই ভিডিওটা বানাতে চাই। আবার কিছুক্ষণ পরে আমি আবার গিয়ে বললাম আমি এই ভিডিওটা বানাতে চাই। এরকম আরকি একটা একটা যে কি বলে আপনার ওঠানামা থাকে সংলাপে। দেখা যায় একটা সংলাপ অনেক হাইপের ছিল। আ ওই একটা সংলাপ। আবার কতক্ষণ ঘুরে গিয়ে আবার ওই একটা সংলাপ ওরকম হাইপে উঠে যায়। এরকম যে বিষয়গুলো, এগুলো আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য হচ্ছে সৈয়দ শামসুল হকের একটু আমি দেখা পাই, বা হচ্ছে এরকম যে আ তরুণী বলছে টুপিওয়ালা ভাই, হুম? তারপর হচ্ছে নাকিব যে টুপিওয়ালা থাকে, সে হচ্ছে রাজা সাহেব ব্যস্ত মানুষ, এত সময় নাই। এই যে কথা বলার একটা ছন্দ, এই ছন্দটা আমার কাছে ওই শামসুল হকের সঙ্গে আমি খুঁজে পাচ্ছিলাম একটু। আমার কাছে মনে হচ্ছিল যে না, রচনা ধারণা এক আছে। এখন এখানে দৃষ্টিটা ভিন্ন হতে পারে আ হুমায়ূন আহমেদ তার কাব্যিক ছন্দটাই এমন। হতেই পারে, তাই না? এখানে ব্যতিক্রম হতে পারে। আবার বৃদ্ধ বলছে টুপিওয়ালা ভাই। মানে এই যে তরুণী টুপিওয়ালা ভাই বলে সম্বোধন করছে, টুপিওয়ালা ভাই রাজা সাহেবের সাথে আমরা কথা বলতে চাই। তখন আবার নাকি বলছে রাজা সাহেব ব্যস্ত মানুষ, এত সময় নাই। হ্যাঁ? এই যে ঘটনার যে একটা ধাঁচ, আবার তরুণী বলছে টুপিওয়ালা ভাই। মানে ওই একই সংলাপ ঘুরে ফিরে আবার আসছে। যেমন নুরুল দীনের সারা জীবন নাটকের কাব্যনাট্যের যে প্রস্তাবনার অংশ, সেখানে কিন্তু নুরুল দীনের কথা মনে পড়ে যায়, হ্যাঁ? এই কথাটা কিন্তু বারংবার আনা হয়েছে। এই যে একটা রচনার ধাঁচ, এই ধাঁচটা এখানে আমি পেয়েছি। আমার কাছে ভালো লেগেছে পড়তে আরকি। একটা বিষয় হচ্ছে আমি নিজেই বুঝতে পারিনি, যেটা হচ্ছে আমি আমার শিক্ষকদের সঙ্গে আরকি জিজ্ঞেস করব এটার কোনো নিয়মকানুন আছে কিনা। যেমন এটা আপনি যদি জানেন আপনিও আমাকে জানাতে পারেন এই বিষয়টা। যেটা হচ্ছে আমরা দেখি মঞ্চে যখন একজন অভিনেতা প্রবেশ করে, অর্থাৎ সাধারণভাবেই তো সে প্রবেশ করে। কিন্তু এই নাটকে আমি দেখলাম হাতে তালি দিচ্ছে। রাজা যখন হচ্ছে একটা হাতে ক্লাপ দিচ্ছে, তখন একটা চরিত্র আসছে। আবার হচ্ছে অন্য একজন চরিত্র একটা হাতে ক্লাপ দিচ্ছে, তখন আরেকটা নতুন একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি, বা অন্য একটা চরিত্র মঞ্চে প্রবেশ করছে। এই বিষয়টা কি কোনো নিয়মতান্ত্রিকভাবে আছে কিনা আমার জানা নেই। আপনার যদি জানা থাকে কমেন্টে জানাতে পারেন, বা হচ্ছে আমি হচ্ছে আমার শিক্ষকদের নিকট জিজ্ঞেস করব। দিন শেষে হুমায়ূন আহমেদের লেখা অনেক সহজ, অনেক সরল একটা লেখা। কিন্তু সেই সহজ সরল লেখার ভিতর অনেক গভীরত্ব আছে। আপনিও চাইলে এই নৃপতি নাটকটি পড়তে পারেন। আ হুমায়ূন আহমেদের নাটক বা হুমায়ূন আহমেদের উপন্যাস, গল্প বা তার নির্মিত নাটক, চলচ্চিত্র ইত্যাদি সবকিছুই আমাদের দেশের জন্য অনেক মূল্যবান সম্পদ। তাই হচ্ছে আপনি হুমায়ূন আহমেদকে পড়তে পারেন, বা হুমায়ূন আহমেদের সবচেয়ে কোন রচনাটা আপনার কাছে বেশ ভালো লেগেছে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।